প্রিয় শিক্ষার্থী, একাদশ শ্রেণীর, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের বিগত লেকচারের পরে আজকে নগদ প্রবাহ বিবরণী চ্যাপ্টারের দ্বিতীয় লেকচার দিচ্ছি। আজকে আমরা বিগত দিন আলোচনা করেছি যে নগদ প্রবাহ বিবরণী কাকে বলে, নগদ প্রবাহ বিবরণীর প্রয়োজনীয়তা, নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতের পদক্ষেপসমূহ, এগুলো আমরা আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব যে নগদ প্রবাহ বিবরণীর যে কার্যাবলীগুলো আছে পরোক্ষ পদ্ধতিতে আমরা কিভাবে প্রস্তুত করি সেই সংক্রান্ত দফাসমূহ এবং লেনদেনসমূহ আমরা একটু আলোচনা করব, এবং পরিচালন কার্যক্রমে কিভাবে আমরা প্রস্তুত করি বিস্তারিত আলোচনা করছি। আশা করি সবাই মনোযোগ রাখবে এবং এটি তোমাদের জন্য ফলদায়ক হবে। আমরা প্রথমে আসছি, এখানে আরেকটি কথা বলে রাখি, গত ক্লাসেও তোমাদেরকে বলেছি যে আমরা দুইটি পদ্ধতিতে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করতে পারি। এক নাম্বার হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি এবং দুই নাম্বার হচ্ছে পরোক্ষ পদ্ধতি। আমাদের প্রত্যক্ষ পদ্ধতি কিন্তু সিলেবাসে কিন্তু নাই। তোমাদের একদম জাতীয় পাঠ্যপুস্তক কার্যক্রমের যে প্রণীত যে সিলেবাসটি আছে এই সিলেবাসে কিন্তু প্রত্যক্ষ পদ্ধতি নাই। এই সংক্রান্ত তোমাদেরকে আমি অবগত করেছি বিগত লেকচারে। আজকে এই জন্য মূলত আমি আলোচনা করছি যে পরোক্ষ পদ্ধতিতে আমরা নগদ প্রবাহ বিবরণীতে যে সমস্ত কার্যাবলীগুলো সম্পন্ন করে থাকি এই সমস্ত কার্যাবলীগুলো আলোচনা করছি। আজকে আগেই বলেছি যে লেকচারের শুরুতেই যে শুধুমাত্র পরিচালন কার্যক্রমটা আজকে আলোচনা করব। মূলত একটি নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতের ক্ষেত্রে যে সমস্ত কার্যাবলীগুলো আমাদের করতে হয় সেগুলোকে আমরা তিনটি শ্রেণীতে বিভক্ত করি। নগদ প্রবাহ বিবরণীর কার্যাবলী কয়টি? নগদ প্রবাহ বিবরণীর কার্যাবলী তিনটি। নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতের জন্য তিনটি কার্যাবলী অনুসরণ করতে হয়: পরিচালনা কার্যাবলী, বিনিয়োগ কার্যাবলী এবং অর্থ সংস্থানজনিত কার্যাবলী। এই তিনটি কার্যাবলী তোমরা কিভাবে মনে রাখবে? আমি যদি বলি যে একটা গাছ যদি দেখো, তো গাছটা কেমন দেখতে? গাছটা নিশ্চয় উপরের দিকে, তো গাছে নিচে থাকে হচ্ছে মূল, তারপর কি থাকে? তারপর থাকে গাছের যে মেন ব্রাঞ্চ বা গুড়ি যেটাকে আমরা বলি কাণ্ড, এবং একদম উপরে কি থাকে? একদম উপরে থাকে হচ্ছে ডালপালা এবং তার পাতা সবুজ, যা আমরা দূর থেকে দেখতে পাই। তাই মূলত ব্যবসাটা শুরু হয় কিভাবে? ব্যবসা কিন্তু হঠাৎ করে আরম্ভ হয়ে যায় না। তো প্রথম কাজ হচ্ছে যে একজন উদ্যোক্তা যখন ব্যবসা আরম্ভ করে তখন তাকে প্রথমেই অর্থ সংগ্রহ করতে হয়, অর্থাৎ বিজনেসে যে পরিমাণ মূলধন খাটবে সেটা কিন্তু তাকে সংগ্রহ করতে হয়। তো মূলধনটা আমরা কোথা থেকে সংগ্রহ করি? মূলধনটা সংগ্রহ হইতে পারে যে ব্যক্তিগত বা নিজস্ব অর্থ, আর একটা হচ্ছে ঋণকৃত অর্থ। তারপর হচ্ছে যে ঠিক আছে, তোমার অর্থ সংগ্রহ হয়ে গেল। অর্থ সংগ্রহ করার পরে তোমার কি কর্তব্য থাকে? যদি তুমি উদ্যোক্তা হয়ে থাকো তাহলে নিশ্চয়ই যে তুমি বলবে যে ঠিক আছে, আমরা যদি একটা মুদি দোকানের কথা চিন্তা করি তাহলে প্রথম কথা হচ্ছে যে আমরা হয় দোকানটা ভাড়া নিব এবং অথবা আমরা দোকানটা কিনে ফেলব। তো কেনার পরে এরপরে কি হবে যে নিশ্চয়ই তোমার দোকানে যে সমস্ত আসবাবপত্র, বৈদ্যুতিক সরঞ্জাম বা অন্য যে ওয়েট দেওয়ার যে যন্ত্র বা ওজন দেওয়ার যন্ত্র, এগুলো তোমাকে কিনতে হবে। এরপরে তুমি কি করবে? এরপরে হচ্ছে যে তোমার দোকানে মালামাল তুমি কিনবে, অর্থাৎ ক্রয় বিক্রয় সংঘটিত হবে। তো এই কথাগুলোকে যদি আমরা তিনটা স্তরে যদি দেখি, নিচ থেকে উপর দিকে দেখার মতন, একদম উপরে থাকে তার মানে হচ্ছে যে ব্যবসার যে দৈনন্দিন যে কার্যাবলী, যেটি হচ্ছে ক্রয় বিক্রয় করা বা দৈনন্দিন লেনদেনগুলোকে সম্পন্ন করা, সেগুলো যাবে হচ্ছে তোমার এই পরিচালন কার্যাবলীতে। এরপরে আমরা আসতেছি উপর থেকে, আবার এবার নিচ দিকে দেখতেছি আমরা যে এরপরে হচ্ছে আমাদের আসবাবপত্র বা স্থায়ী সম্পদ সংগ্রহ, এবং সবার নিচে থাকতেছে হচ্ছে যে অর্থ সংস্থান করা, যে ব্যবসার মূলধনগুলো কোথা থেকে আসবে। তো যাই হোক, আমরা পরবর্তী সময়ে বাকি দুইটি নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। আজকে আমরা আলোচনা করতেছি পরিচালন কার্যাবলী সংক্রান্ত। তো পরিচালন কার্যাবলীতে মূলত আমরা যে বিষয়গুলোকে ফোকাস করে থাকি বা অন্তর্ভুক্ত করে থাকি, পরিচালন কার্যাবলীতে একটি জিনিস মনে রাখতে হবে যে আমরা যখন পরোক্ষ পদ্ধতিতে এই নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করি তখন আমাদের কাছে যেটি থাকে সেটি হচ্ছে যে সাধারণত প্রশ্নে যে বিষয়বস্তুগুলো থাকে সেটি হচ্ছে যে একটি তুলনামূলক আর্থিক
অবস্থার বিবরণী, অর্থাৎ আমরা যেটিকে উদ্ধৃতপত্র বলি, এবং আরেকটি হচ্ছে যে আয় বিবরণী থাকে। তো আয় বিবরণী থেকে আমাদেরকে নিট লাভটা নিতে হয়। নিট লাভ বা নিট ক্ষতি যেটি থাকে সেটিকে আমাদের নিতে হয়। সাধারণত তোমাদের কোশ্চেনে নিট লাভ দেওয়া থাকে। তো এই নিট লাভ নিয়ে আমরা অঙ্ক শুরু করি। তো এখন তোমরা একটু মনোযোগ রাখবে, আমি একটি সারমর্মটা সবার শেষে আমি লিখে দিব তোমাদের এখানে, যে পেছনের ছবি যদি ভালো দেখা না যায় তাহলে অন্তত আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো এবং সেগুলোকে খাতায় লেখার চেষ্টা করো। যে সেটি হচ্ছে যে আমরা যখন এই নগদ প্রবাহ বিবরণী পরোক্ষ পদ্ধতিতে শুরু করি, পরোক্ষ পদ্ধতি কি জিনিস? পরোক্ষ পদ্ধতিতে বলা হচ্ছে যে আয় বিবরণী থেকে নিট লাভ বা নিট ক্ষতি নিয়ে পরিচালন কার্যাবলী, বিনিয়োগ কার্যাবলী এবং অর্থসংস্থানজনিত কার্যাবলীর সমন্বয়পূর্বক যে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা হয় তাকে পরোক্ষ পদ্ধতিতে নগদ প্রবাহ বিবরণী বলে। তো নগদ প্রবাহ বিবরণীর এই প্রথম অংশে পরিচালন কার্যাবলীতে আমাদের প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে যে নগদ অর্থের সরবরাহ অথবা ব্যবহার বের করতে হবে। পরিচালন কার্যাবলী থেকে, আমি আবারও বলছি, পরিচালন কার্যাবলী থেকে নগদ অর্থের সরবরাহ অথবা নগদ অর্থের ব্যবহার বের করতে হবে বা নির্ণয় করতে হবে। তো এই নির্ণয়ের ক্ষেত্রে যে বিষয়গুলি আমরা মনে রাখতে হবে তা হচ্ছে যে আমাদের অনগদ যে লেনদেনগুলো দেওয়া থাকে, এই লেনদেনগুলোর মধ্য থেকে যে লেনদেনগুলো দেওয়া থাকে এই লেনদেনগুলোর মধ্য থেকে তোমাদের প্রথমেই আমি একটু আসি যে আয় বিবরণীটা আমরা কিভাবে প্রস্তুত করি। তোমাদের বোঝার সুবিধার্থে, মূলত পরিচালন কার্যাবলী বোঝার সুবিধার্থে আমি এই নিট লাভ বা নিট ক্ষতিটা কিভাবে নির্ণয় হয় সেই সংক্রান্ত কিছু বিষয় তোমাদের সাথে আগে উল্লেখ করছি। আমরা যখন আয় বিবরণী প্রস্তুত করি তখন আমরা জানি যে ওখানে যে লেনদেনগুলো থাকে সেগুলাকে আমরা অনগদ, বকেয়া ভিত্তি এবং সবগুলো পদ্ধতি কিন্তু আমরা ওখানে প্রয়োগ করে থাকি। অর্থাৎ শুধুমাত্র নগদ লেনদেনগুলাই কিন্তু তোমার এই আয় বিবরণীতে অন্তর্ভুক্ত করতে হয় না। অর্থাৎ একটি নির্দিষ্ট হিসাবকালের মধ্যে যে পরিমাণ আয় এবং ব্যয় সংগঠিত হয় বকেয়া ভিত্তিতে, অর্থাৎ অর্জিত অথবা প্রদানের জন্য যে লেনদেনগুলো সংগঠিত হয় তার সম্পূর্ণ টাকাগুলো কিন্তু আমরা অন্তর্ভুক্ত করি। এখানে লেনদেনগুলো সংগঠিত হতে পারে নগদে, হতে পারে বাকিতে। তো বাকির যে বিষয়গুলো, অর্থাৎ বকেয়া ভিত্তিতে আমরা যে কাজগুলো করি, যে টাকা না পাইলেও কিন্তু সেগুলাকে আমরা অন্তর্ভুক্ত করে দিই। এই যে বকেয়ার যে লেনদেনগুলো আছে বকেয়া ভিত্তির, অর্থাৎ বকেয়া টাকাগুলো কিন্তু নগদ প্রবাহ বিবরণীতে কিন্তু প্রভাব বিস্তার করে না। অর্থাৎ সকল যে নিট লাভ বা নিট ক্ষতি যেটি হোক, যদি আমি ধরে নিই যে নিট লাভ দিয়ে যদি আমি বোঝানোর চেষ্টা করি, তো সম্পূর্ণ টাকাটাই কিন্তু নগদে অর্জিত হয় না। কারণ একটি ব্যবসায় প্রতিষ্ঠানে হতে পারে বিক্রয় কিছু বাকিতে, হতে পারে কিছু নগদে। তা আমাদের নগদ প্রবাহ বিবরণীতে কিন্তু আমরা যদি নিট লাভ নিয়ে অঙ্কটা যদি শুরু করি তাহলে কিন্তু ওখানে বেশ কিছু বাকি লেনদেনও কিন্তু অন্তর্ভুক্ত হয়ে যায়। যেমন ধরো যদি এমন হয় যে ঠিক আছে বকেয়া খরচ, যদি তোমার বেতন থাকে, বেতনের সাথে আমরা কি করি যে বেতন যোগ বকেয়া বেতন, তাহলে বকেয়াটাও কিন্তু তুমি ওখানে যোগ দিয়ে দিছো, অর্থাৎ খরচ বাড়াই দিছো। তো খরচ যদি বেড়ে যায় তাহলে নিট ইনকামটা কিন্তু তোমার কমে যায়। আবার যদি তুমি একই রকম ভাবে যদি বকেয়া আয়ও অন্তর্ভুক্ত করো, যে কিছু তুমি বাকিতে বিক্রয় করেছিলে যা এখনো তুমি নগদ টাকায় প্রাপ্তি হয় নাই, সেই সমস্ত টাকাটাও যদি বিক্রি যোগ করে দাও তুমি, তাহলে কিন্তু তোমার নিট প্রফিটটা বেড়ে যাবে। তাহলে এই যে যে সমস্ত অনগদ দফাসমূহ তোমার নিট লাভ বা নিট আয়কে বর্ধিত করেছে, সেগুলোকে যখন আমরা এই পরিচালন কার্যগুলি যখন সম্পন্ন করব, তখন ওই লেনদেনগুলোকে যা পূর্বে যোগ করা হয়েছিল সেগুলোকে বিয়োগ করতে হবে। আর যে সমস্ত লেনদেনগুলো বা বকেয়া যে সমস্ত লেনদেনগুলো আমরা যোগ করেছি, যে যদি পূর্বে যদি খরচ বাড়ায় দিয়ে থাকি তাহলে আমাদের সেটি এখন যোগ করতে হবে। আর যদি আমরা আয় জাতীয় কোনো যদি ইনকাম যদি বকেয়া আয় যদি আমরা যোগ করে থাকি তাহলে সেটাকে বিয়োগ করতে হবে। তো যাই হোক, আমাদের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে যে কি পরিমাণ নগদ অর্থে বা নগদ আগমনের মাধ্যমে কি পরিমাণ নিট আয় সংগঠিত হয়েছে সেটি নির্ণয় করে কিন্তু পরিচালন কার্যাবলীর অন্যতম উদ্দেশ্য। তাহলে এই কথাটি খেয়াল রেখো যে আমাদের মূলত নগদ অর্থের আগমন এবং নগদ অর্থের বহির্গমন এই বিষয়টি কিন্তু চিন্তা করতে হবে।
তাহলে যে সমস্ত বকেয়া, আবারও আমি বলছি, যে সমস্ত দফা বা যে সমস্ত বকেয়া খরচগুলো যদি তোমার নিট প্রফিটকে যদি হ্রাস করে থাকে, নিট লাভকে যদি কমিয়ে দিয়ে থাকে, তাহলে এখন সেই অংশটুকুকে যোগ করতে হবে। আর আয়ের বেলায় হচ্ছে উল্টা, যদি আমরা আয়টাকে বর্ধিত করে থাকি তাহলে সেটিকে বিয়োগ করতে হবে। তাহলে খরচের বেলায় আমরা যোগ দিব এবং আয়ের বেলায় সেটি আমরা বিয়োগ দিব। এই হচ্ছে, যাই হোক, এখন আসি যে আমরা যখন পরিচালন কার্যাবলী যখন সম্পন্ন করি, তো পরিচালন কার্যাবলী সম্পন্ন করতে গেলে আমাদের নিট আয়ের সাথে কিছু দফাসমূহকে সমন্বয় করতে হয়। অর্থাৎ নিট নগদ প্রবাহের সাথে আমাদের এই সমন্বয়ের প্রয়োজন পড়ে। এইরকম হচ্ছে যে অনগদ যদি কোনো দফা থাকে, অনগদ বলতে প্রথমে আসি যে আমরা এখানে মোট 4টি বিষয় আলোচনা করব। যে পরিচালন কার্যাবলীর 4টি বিষয় মূলত তোমরা একটু খেয়াল রাখার চেষ্টা করবে। একটি হচ্ছে অনগদ দফাসমূহ, 2 নাম্বার হচ্ছে স্থায়ী সম্পত্তি বা মূলধন জাতীয় যে সম্পদ আছে বা মূলধন জাতীয় লেনদেনের মাধ্যমে যদি কোনো ক্ষতি বা লাভ হয়ে থাকে, 3 নাম্বার হচ্ছে চলতি সম্পদের দফাসমূহ, এবং 4 নাম্বার হচ্ছে চলতি দায়ের দফাসমূহ। এই 4টি পয়েন্ট তোমরা মনে রাখবে। এখানে মূলত এই 4টিকে নিয়েই আমরা কাজ করে থাকি। আবারও খেয়াল রাখবে যে নিট আয়ের পরে, অর্থাৎ নিট লাভটা অন্তর্ভুক্তির পরে আমরা 4 জাতীয় দফাসমূহের সমন্বয় সাধন বা যোগ বিয়োগ, যেভাবে তোমাদের জন্য বলি, সমন্বয় সাধন বা যোগ বিয়োগ, এই নিট লাভের সাথে বা নিট আয়ের সাথে সমন্বয় সাধন করতে হবে। এই 4টি পয়েন্ট তুমি একটু কাগজে লিখে নাও। 1 নাম্বার হচ্ছে অনগদ লেনদেন সমূহ, 2 মূলধনজনিত বা স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয়জনিত লাভ বা ক্ষতি, 3 চলতি সম্পদের দফাসমূহ, এবং 4 চলতি দায়ের দফাসমূহ। এবার আসি তোমাদের প্রথম যে দফাটি বলেছে অনগদ লেনদেন বা অনগদ দফা। অনগদ আমি একটু আগে আলোচনা করেছি। অনগদ যে লেনদেন, আমি বিগত ক্লাসেও তোমাদের বলেছি বা যে লেকচারটি দিয়েছি সেখানে বলেছি যে কিছু অনগদ দফাসমূহগুলো কি কি। সাধারণত আমাদের এই অনগদ দফাসমূহের মধ্যে যেটি থাকে সেটি হচ্ছে অবচয়, স্থায়ী সম্পত্তির অবচয় এবং অবলোপন। যেমন কলকবজা যন্ত্রপাতির অবচয়, সুনামের অবলোপন, এইরকম যদি কোনো দফাসমূহ থাকে, কারণ আমরা জানি যে এই অনগদ দফাসমূহ তোমার নিট লাভকে হ্রাস করে। তাহলে নিট লাভকে যদি, এবং আরেকটি বিষয় হচ্ছে অনগদ দফা কিন্তু কি করে না, নগদ অর্থের আগমনও হয় না, নগদ অর্থের বহির্গমনও হয় না। অর্থাৎ এখানে কোনো নগদ লেনদেন সংঘটিত হয়নি, কিন্তু যেহেতু তুমি অবচয়কে খরচ হিসেবে বিবেচনা করেছো, সেহেতু তোমার নিট লাভ কিন্তু হ্রাস পেয়েছে। এই কারণে নগদ, এই যখন তুমি পরিচালন কার্যাবলীটি করবে তখন এই অনগদ দফাকে, যদি সেটি খরচ জাতীয় যদি থাকে, অবচয় এবং অবলোপন, তাহলে অবশ্যই যোগ করতে হবে। 2 নাম্বার আসি যে স্থায়ী সম্পত্তির ক্রয় বিক্রয়জনিত লাভ বা ক্ষতি। স্থায়ী সম্পত্তি হচ্ছে বিনিয়োগজনিত একটি দফা, বা এটি মূলধন জাতীয় লেনদেন আমরা বলি। তো মূলধন জাতীয় লেনদেন থেকে যদি কোনো মুনাফা সংঘটিত হয়, তাহলে সেটি তোমার নিট লাভকে, অর্থাৎ যখন তুমি আয় বিবরণী প্রস্তুত করো তখন তুমি কি করো, ধরো একটি পুরাতন যন্ত্রপাতি যেটির ভগ্নাবশেষ মূল্য তোমার পুস্তক মূল্য আছে 1000 টাকা, সেটি তুমি যদি এখন 1500 টাকায় বিক্রি করো, তাহলে এখানে 500 টাকা তোমার বিক্রয়জনিত মুনাফা হয়। অথবা যদি তুমি ওই 1000 টাকা, যেটি বুক ভ্যালু 1000 টাকা আছে, সেটিকে যদি তুমি এখন 800 টাকায় বিক্রি করো, তাহলে কিন্তু তোমার 200 টাকা এই পুরাতন আসবাবপত্র বা যন্ত্রপাতি বিক্রয়জনিত কিন্তু ক্ষতি আছে। এই লাভ বা ক্ষতি যেটি সংঘটিত হয় সেটি কিন্তু আমরা কি করি, আয় বিবরণীতে অন্তর্ভুক্ত করি। যদি ক্ষতি হয় তাহলে আমরা জানি যে অপরিচালন খরচের মধ্যে সেটি আমরা দেখাই যে বিয়োগ দিয়ে দিই, আর যদি আমাদের লাভ হয় তাহলে অপরিচালনজনিত মুনাফার মধ্যে আমরা কিন্তু সেটি যোগ দিয়ে দিই আয় বিবরণীতে। তাহলে যোগ দিলে যদি মুনাফা যদি বাড়ে, তাহলে এখন আমাদের উল্টা কাজ করতে হবে, কারণ এটি পরিচালন কার্যাবলীর অংশ নয়। এই কারণে আমাদেরকে একটু উল্টা কাজ করতে হয়, যে যদি তোমাদের এরকম পুরাতন সম্পদ বিক্রয়জনিত যদি মুনাফা থাকে, তাহলে সেটি বিয়োগ দিতে হবে এবং
যদি ক্ষতি থাকে তাহলে সেটি যোগ দিতে হবে পরিচালনা কার্যাবলীর সাথে। এরপরে আসছি চলতি সম্পদের হ্রাস বৃদ্ধি। আমরা সাধারণত এই যে চলতি সম্পদের যে হ্রাস বৃদ্ধি যেটি আছে সেটি সাধারণত আমরা তুলনামূলক যে আর্থিক অবস্থার বিবরণী যেটি থাকে বা উদ্ধৃতপত্র থাকে সেই অংশে কিন্তু আমরা দেখতে পাই যে গত বছর কত ছিল আর এই বছর কত হয়েছে, তার ভিত্তিতে আমরা পার্থক্যটা নিরূপণ করি। এখন আসি তোমাদের বোঝার সুবিধার্থে যে আমাদের যে চলতি সম্পদ কোনগুলো বলা হয়েছে যে একটি নির্দিষ্ট হিসাবকালের মধ্যে বা 1 বছর বা তার চেয়ে কম সময়ের মধ্যে যে সমস্ত সম্পদগুলো নগদ অর্থে রূপান্তরিত হয় বা তারল্যে রূপান্তরিত হয় সেই সমস্ত সম্পদগুলোকে আমরা চলতি সম্পদ বলি। তো চলতি সম্পদ যদি বেড়ে যায় তাহলে দেখো তোমার টাকা কিন্তু চলে যায়। তো চলতি সম্পদ বেড়ে গেলে আবারও খেয়াল রাখো যে চলতি সম্পদ যদি বেড়ে যায় তাহলে কিন্তু কারবারের টাকা বাইরে চলে যায়, অর্থাৎ বহির্গমন ঘটে। তো এই জন্য আমরা বলছি যে চলতি সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে আমরা বিয়োগ দিব। যেমন একটি উদাহরণ যদি দিই, যে ধরে নাও তোমার সমাপনী মজুত পণ্য বিগত বছর ছিল 1 লক্ষ টাকা, আর চলতি বছরে তোমার চলতি সম্পদের পরিমাণ হয়েছে 1,20,000 টাকা। এখানে চলতি সম্পদে বৃদ্ধি হয়েছে কত? 20,000। তো চলতি সম্পদের যদি বৃদ্ধি হয়, যে 20,000 টাকা যদি বৃদ্ধি হয়, কিভাবে চলতি সম্পদ বাড়ে? চলতি সম্পদ এই যে 1 লক্ষ ধরে নিলাম, কি এই বছর 1,20,000, গত বছর ছিল 1 লক্ষ, পার্থক্য 20,000। এই পার্থক্য 20,000টা কিভাবে হলো? তোমার যে টাকা আসলো না চলে এলো। মজুত পণ্য কোনটি? এর আগেও বলেছি যে মজুত পণ্য হচ্ছে একটি বছর শেষে যে পরিমাণ পণ্য তুমি বিক্রি করতে পারলে না, যা পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে রয়ে গিয়েছে, আমরা সেই পরিমাণ পণ্যকে বলছি মজুত পণ্য। তাহলে নিশ্চিত তুমি এই পণ্যটি কিনেছিলে, তো টাকা দিয়ে যদি আমরা পণ্য কিনি তাইলে ক্যাশের টাকা কিন্তু বাইরে চলে গেছে। তো ক্যাশের টাকা যদি বাইরে চলে যায় তাহলে তোমার অবশ্যই ক্যাশ কিন্তু হ্রাস পেয়েছে। তো এই কারণেই বলছি যে যদি চলতি সম্পদ যদি বেড়ে যায় তাহলে পরিচালন কার্যাবলীতে এই যে বর্ধিত অংশ যেটা, এই পার্থক্যটি তুমি বিয়োগ করবে। আরেকটি বিষয় খেয়াল রাখবে যে 2টি সালের মধ্যে যেটি লেটেস্ট থাকবে, সর্বশেষ যেটি থাকবে, সেটির সাথে কিন্তু বিবেচনা করবে হ্রাস বৃদ্ধিকে। যে অর্থাৎ শেষ বছরে যদি বেড়ে যায় তাহলে আমরা বিয়োগ দিব, শেষ বছরে যদি কমে যায় তাহলে আমরা যোগ দিব। আবার উল্টা করে যদি বলি, এই বিষয়টাকে যদি উল্টা করে বলি যে গত বছর ছিল 1,20,000 টাকা, এই বছর সমাপনী মজুত পণ্যের পরিমাণ দাঁড়িয়েছে 1 লক্ষ টাকা, তাহলে তোমার মজুত পণ্য হ্রাস পেয়েছে চলতি বছর। তো হ্রাস পেয়েছে মানে তার মানে অবশ্যই তুমি বিক্রি করেছো, আর বিক্রি করেছো মানে টাকা তোমার বিজনেসে আসছে। তো এই কারণে আমরা সেই অংশটাকে আমরা যোগ দিচ্ছি। তাহলে চলতি সম্পদ কোনগুলো? আমি কিন্তু সঙ্গে বলেছি, একটা উদাহরণ দিয়েছি, আরও কিছু নাম বলছি আমি, যেমন অগ্রিম খরচ, প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল ইত্যাদি। সাধারণত এগুলো তোমাদের থাকে। এছাড়া হতে পারে বিলম্বিত খরচ হতে পারে। তো তাহলে চলতি সম্পদ যদি, আমি আবারও সারমর্ম বলছি, চলতি সম্পদ যদি বেড়ে যায় তাহলে তোমরা পরোক্ষ পদ্ধতিতে বিয়োগ দিবে, এবং চলতি সম্পদ যদি কমে যায় তাহলে তোমরা যোগ দিবে। পার্থক্যটুকু, চলতি সম্পদ বৃদ্ধি পেলে বিয়োগ দিবে এবং চলতি সম্পদ হ্রাস পেলে যোগ দিবে। এই গেল চলতি সম্পদের বিষয়। এবার আসি চলতি দায়ের বিষয়। চলতি দায় কোনগুলো? যে সমস্ত দায়গুলো আমরা একটা নির্দিষ্ট হিসাবকালের মধ্যে পরিশোধ করতে হয়, যার কার্যকরণ বা ফলাফল পরবর্তী বছরে যায় না বা 1 বছরের বেশি হয় না, সেই সমস্ত দায়গুলোকে আমরা চলতি দায় বলি। চলতি দায়ের মধ্যে যেমন আছে প্রদেয় হিসাব, বকেয়া খরচসমূহ, প্রদেয় বিল বা এই জাতীয় যে সমস্ত দফাগুলো আছে, প্রদেয় সুদ হতে পারে, তো প্রদেয় আয়কর যদি থাকে। তো সাধারণত তোমাদের যেগুলো থাকে সেগুলো হচ্ছে যে প্রদেয় হিসাব, প্রদেয় বিল এবং বকেয়া খরচ, এই দফাসমূহগুলো তোমাদের থাকে।
তা আমি একই রকম ভাবে বলছি যে চলতি দায়গুলো আমরা কিছু উদাহরণ দিলাম যে কি কি চলতি দায়গুলো আছে। এবার আসি যে তোমাদের বোঝার সুবিধার্থে। আচ্ছা ধরো তোমার পাওনাদার কে বা প্রদেয় হিসাব। পাওনাদার হচ্ছে যে তোমার কাছে টাকা পায়, এটি হচ্ছে একটি চলতি দায়। তো পাওনাদার, ধরো তুমি একজনের কাছ থেকে আগে 1 টাকাও তোমার ছিল না, কোনো ঋণ ছিল না বা তোমার কোনো পাওনাদার ছিল না। এখন আমি যদি তোমাকে 10,000 টাকা আমার কাছ থেকে যদি বাকিতে মাল কিনো, তাহলে আমি তোমাকে টাকা না দিয়ে কি দিলাম? পণ্য দিলাম। আলটিমেটলি কিন্তু আমার টাকা তোমার কাছে চলে এলো। তাহলে এখানে নগদ অর্থের পরিবর্তে আমি তোমাকে পণ্য দিয়েছি। তাহলে আমার টাকা তোমার, কারণ তুমি এই পণ্যটা বিক্রি করে নগদ টাকা পেয়ে যাবে। তাহলে যদি প্রদেয় হিসাব যদি বেড়ে যায়, তার অর্থ মানেই হচ্ছে যে ব্যবসায় নগদ অর্থের আগমন হয়। এই কারণে আমরা বলছি যে যদি চলতি দায় যদি বৃদ্ধি পায়, তাহলে পরোক্ষভাবে ব্যবসার কিন্তু টাকা বৃদ্ধি পায়, তাহলে যোগ দিবে। আর যদি পাওনাদার কমে যায়, যে গত বছর ছিল 1 লক্ষ, এই বছর হয়েছে 80,000, তার মানে আমি গত বছর মানুষের টাকা তো আমি আনতেই পারি নাই, উপরন্তু ব্যবসা থেকে আরো 20,000 টাকা চলে গেছে। তাইলে কথা হচ্ছে যে যদি চলতি দায় যদি বেড়ে যায়, তাহলে বুঝতে হবে যে অন্যের টাকা আমার বিজনেসে আসছে, আমি সেটাকে ধারণ করেছি, তাইলে সেটা আগমন হলে যোগ। আর যদি আমাদের যদি প্রদেয় হিসাবটা যদি হ্রাস পায়, গতবার আছে এই বছর যদি হ্রাস পায় চলতি বছরে, তাহলে পার্থক্য যেটি আসবে তার মানে আমার টাকা চলে গেছে, বহির্গমন হয়েছে বা নির্গমন হয়েছে, তাহলে আমাদের বিয়োগ করতে হবে। তাহলে একদম সর্বশেষ আসি যে এই যে দফাসমূহ যেগুলা বললাম, সেগুলাকে যদি এখন আমরা নিট আয়ের সাথে যদি আমরা যোগ বিয়োগ করি, তাহলে কিন্তু নিট পরিবর্তনটা আমরা, অর্থাৎ পরিচালন কার্যাবলী থেকে নিট পরিবর্তনটা কিন্তু আমরা দেখতে পাবো। এবার আসি একটা ছক দেখাই তোমাদের যে কিভাবে আমরা এটাকে প্রেজেন্টেশন করব। পরীক্ষার মধ্যে যদি পরিচালন কার্যাবলী আসে, তাহলে সেটা আমরা কিভাবে লিখব, ঘর কিভাবে আঁকবো, ছক কিভাবে আমাদের অঙ্কন করতে হবে। বই খুললেও তোমরা ছকগুলো পেয়ে যাবে, যে বই আছে, যার কাছে যে বই আছে সেই বই যদি খুলো, তাহলে দেখবা যে পরোক্ষ পদ্ধতির একটি ছক দেওয়া আছে এবং সেখানে বিস্তারিত কিন্তু দেখানো হয়েছে। আমি একটি সারমর্ম দেখাচ্ছি তোমাদের। নিট আয়কে তুমি যদি একটি কার্যক্রম আসে, এটাকে আউটে রাখলে এবং অবশিষ্ট যে দফাসমূহ আছে সেই দফাসমূহগুলোকে আমরা এখন সমন্বয় করব। অর্থাৎ যে এটাকে অনেক সময় বলা হয় যে নিট আয়কে নগদ পরিচালনা কার্যাবলীতে রূপান্তর করার জন্য সমন্বয় সাধন। এখানে একটা কথা লিখতে হয় যে নিট আয়কে নগদ পরিচালনা কার্যাবলীতে রূপান্তর করার জন্য সমন্বয় সাধন। নিট আয়কে নগদ পরিচালনা কার্যাবলীতে রূপান্তর করার জন্য সমন্বয় সাধন। সাধারণত এই লেখাটা লিখে আমরা আন্ডারলাইন দিয়ে থাকি। তাহলে প্রথম পরিচালনা কার্যাবলী নিট আয় যেটি থাকবে, এটি কোশ্চেনে থাকবে। আমরা আগে বলেছি এটা কোথা থেকে পাবে, এটি আয় বিবরণী থেকে পাবে অথবা কোশ্চেনে যে কোনো একটি জায়গায় দেওয়া থাকবে। এরপরে যে কথাগুলো বলেছি সেগুলো হচ্ছে যে আমরা একটু আগে বলেছি অনগদ যদি কোনো দফা থাকে, যেমন অবচয় থাকলে যোগ করতে হবে। যাই হোক, আমি সম্পূর্ণটুকু এখানে লিখতে পারলাম না, তোমাদের সুবিধার্থে আমি একটু বলি। অবচয়
যেগুলো ব্র্যাকেট দেওয়া আছে এগুলো হচ্ছে বিয়োগ, আর যেগুলো ব্র্যাকেট ছাড়া আছে এগুলো হচ্ছে যোগ করবা তোমরা। দফাগুলো তোমাদের বুঝতে অসুবিধা হলে আমি একটু বলে দিচ্ছি। অবচয়, যে ধরনের অবচয় থাকবে ওখানে অবশ্য প্রশ্নে অবশ্যই কিন্তু লেখা থাকবে যে আসবাবপত্র অবচয়, যন্ত্রপাতির অবচয়, এই কথাগুলো লেখা থাকবে। আমি শুধু অবচয় লিখবি, তোমরা যা থাকবে তাই লিখবে। স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত যদি মুনাফা থাকে তাহলে বিয়োগ করতে হবে, আর যদি স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত যদি ক্ষতি থাকে তাহলে যোগ করতে হবে। চলতি সম্পদের বৃদ্ধি বিয়োগ করতে হবে। অবশ্য তোমরা কিন্তু এটা লিখবে না, তোমরা লিখবি হচ্ছে চলতি সম্পদ যেগুলো থাকবে, অর্থাৎ আমরা বলি যে দেনাদার বৃদ্ধি, মজুত পণ্য বৃদ্ধি, তারপরে অগ্রিম খরচ বৃদ্ধি, এইরকম শব্দগুলো কিন্তু আমরা ব্যবহার করব। চলতি সম্পদের হ্রাস হলে যোগ করতে হবে। চলতি দায়ের যদি বৃদ্ধি হয় তাহলে যোগ করতে হবে। চলতি দায়ের বৃদ্ধি মানে পাওনাদার, বকেয়া খরচ এবং প্রদেয় যে বিল আছে সেগুলো যদি বেড়ে যায় তাহলে যোগ করতে হবে। আর চলতি দায় যদি হ্রাস পায় তাহলে বিয়োগ করতে হবে। বিয়োগ করার পরে দেখো এই যে ইনার কলামে, এটা হচ্ছে ইনার কলাম, এটা আউটার কলাম। তো ইনার কলামে আমাদের যে এই কার্যগুলিগুলো থেকে, অর্থাৎ যেগুলো সমন্বয় করতেছে সেগুলো যোগ বিয়োগ করার পরে যে টাকাটা আসবে সেটা আউট কলামে নিবে, এবং আউট কলামে নেওয়ার পরে এই যে উপরে যে নিটলাভটা আছে সেটার সাথে এইটা যদি বড় হয় তাহলে এর সাথে যোগ করে দিবে, আর যদি এটা বিয়োগেরটা যদি বড় হয় তাহলে বিয়োগ করে দিবে। এবং সর্বশেষ যেটি আসবে একদম লাস্টে, দেখো এখানে একটা দাগ আছে, দাগের নিচে আমি একটু 3টা ক্রস দিয়েছি। এখানে যে টাকাটা আসবে সেটাই হচ্ছে যদি পজিটিভ আসে, অর্থাৎ যদি আমরা বলেছি এই যে যোগ বিয়োগ করার যে পরের যে নিচের যে ফলাফলটা সেটি যদি বিয়োগের না আসে, অর্থাৎ বিয়োগটি যদি বড় না হয়, যোগটি যদি বড় হয়, তাহলে এটি হচ্ছে পরিচালনা কার্যবলী থেকে নগদ অর্থের সরবরাহ। এখানে আমি লিখতে পারলাম না, এই জন্য বারবার বলছি যে রেজাল্ট আসবে এটিকে যদি শুধুমাত্র পরিচালনা কার্যবলী আসে তাহলে এখানে অঙ্কটি শেষ হয়ে যাবে। আর সম্পূর্ণ নগদ প্রবাহ বিবরণী যদি করতে হয় তাহলে এটা চলমান থাকবে। তাহলে শেষ যেটি আবার বলছি যে যোগের যদি আসে তাহলে আমরা বলবো পরিচালন কার্যাবলী থেকে নিট নগদ সরবরাহ, আর যদি বিয়োগের আসে তাহলে আমরা সরবরাহের স্থলে ব্যবহার শব্দটি ব্যবহার করব। অর্থাৎ সেখানে আমরা বলবো পরিচালন কার্যাবলী থেকে নিট নগদ অর্থের বা নগদের ব্যবহৃত নগদ অর্থের পরিমাণ। তো এই ছিল যাই হোক আজকের আলোচনা। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। যদি কারো কোনো রকম যদি কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা আমার ইনবক্সের মধ্যে লিখে দিও, আমি আশা করি তোমাদেরকে এই বিষয়ে উত্তর দিব। অথবা যদি আমার ফেসবুকে তোমরা যাও, ফেসবুকে গিয়ে যদি মেসেঞ্জারে যদি মেসেজ দাও তাহলেও আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক আজকে তোমাদের জন্য এই পর্যন্তই থাকলো। আশা করি পরিচালনা কার্যাবলী তোমরা আরও একটু ভালো করে দেখে নিবে। আর পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত তোমাদের জন্য রইল আমার আন্তরিক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।